সত্যি উত্তরটা জানা খুবই দরকার। এই রাজ্যে গত 1-1.5 মাসে ছোট বড় মিলিয়ে প্রায় 15টার বেশি গণপিটুনির ঘটনা সামনে এসেছে। অনেক কিছু সামনে আসেনি, আরো হয়তো অনেকগুলো আছে। কিছু চোর সন্দেহে, কিছু ছেলেধরা গুজবে। কারণ যাই হোক না কেন, তার ফলাফল মোটের উপর এক। এ নিয়ে বিতর্ক হচ্ছে, প্রশাসনকে আক্রমণ করা হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজেও পুলিশকে কড়া বার্তা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এগুলো হচ্ছে কেন? টাকা নেই, চাকরি নেই, সংসারে শান্তি নেই, শুধুমাত্র সেই কারণেই রাস্তাঘাটে উন্মত্ত জনতার সংখ্যা বাড়ছে? নাকি এই ক্ষোভের আগুনে ঘি ঢালছে রাজনীতির উগ্রতাও? আমাদের আজকের মোশন, অসহিষ্ণুতা মহামারী, সমাজের বিপদ ভারী। আবার মনে করি যদি আজকের মোশন, অসহিষ্ণুতা মহামারী, সমাজের বিপদ ভারী। আর এ নিয়েই বলতে যারা আজ আমার স্টুডিওতে এসেছেন, আমার একদম বাঁদিকে রয়েছেন কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী। সুমন, আপনাকে স্বাগত। পাশেই রয়েছেন বিজেপির পক্ষে অভ্র সেন। অভ্র, আপনাকে স্বাগত। আমার ঠিক বাঁদিকে রয়েছেন বাসবী চক্রবর্তী, অধ্যাপক সমাজ বিজ্ঞানের, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। আমার একদম ডান দিকে রয়েছেন সিপিআই এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। চন্দন, আপনাকে স্বাগত। পাশেই রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের পক্ষে। এবং আমার পাশে রয়েছেন হিরণময় সাহা, বিশেষজ্ঞ অপরাধ মনস্তত্ত্ব। কেন আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সত্যি কি এর কোনো সমাধান আছে? তা নিয়েই আজকের আমাদের বিতর্ক। আমার প্রথম বক্তা সুমন রায়চৌধুরী। যে শিক্ষক, বুদ্ধিজীবী, শিল্পী, সমাজকর্মীরা ভাতার পরিবর্তে, উপঢৌকনের পরিবর্তে আজকে মুখ বন্ধ করে রেখেছেন আমাদের এই বাংলায় তথা ভারতবর্ষের সকল জায়গায়, মুখ বন্ধ করে রেখেছেন শাসকের পক্ষে, তাদের প্রতি প্রথমে আমি আমার ঘৃণা জানাই। এই বন্ধা উপত্যকা আমার দেশ নয়। আমি অবাক হয়ে গেলাম বাংলার মুখ্যমন্ত্রী। আমি বাঙালি, পশ্চিমবঙ্গে থাকি, এই রাজ্যের নিবাসী। আমি অবাক হয়ে গেলাম, গতকাল দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী কিছু সমাজ মাধ্যমকে আক্রমণ করলেন। কেন আক্রমণ করলেন? কিছু এমন ঘটনা যা হয়তো বিগত দিনে ঘটে থাকতে পারে, বিগত দিনে ঘটেছে, সত্য নিশ্চয়ই, সেই সত্য খবরটাকে পুনরায় কিছু সমাজ মাধ্যম মানুষের সামনে নিয়ে এসছেন। কেন নিয়ে এসছেন? তাদের প্রতি ভৎসনা, তাদের প্রতি আক্রমণ। পাশে দাঁড়ালেন না, বললেন না যে ঘটনাটা ঘটেছে সেটা খুব অন্যায়, আমিও এর প্রতিবাদ করছি, আমি প্রশাসনকে নির্দেশ দিচ্ছি আপনারা কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিন। উল্টে তিনি কি করলেন? তিনি সমাজ মাধ্যমকে আক্রমণ করলেন। এই প্রশাসনের আমরা হচ্ছি নিবাসী। তাই আমি অবাক হয়ে যাই যখন একজন প্রশাসক, যিনি এত মানুষের ভোট নিয়ে, এত মানুষের সমর্থন নিয়ে একটা ক্ষমতার অলিন্দে পূর্ণ ক্ষমতা নিয়ে বসেন, কিন্তু মানুষের হয়ে কথা বলেন না। আমরা এই মুখ্যমন্ত্রীকে দেখেছি যখন অনেকগুলো ঘটনাই পশ্চিমবঙ্গে ঘটেছে যেখানে মহিলারা আক্রান্ত, একজন মহিলার পাশেও বাংলার মহিলা মুখ্যমন্ত্রী একবারও দাঁড়াননি। না দাঁড়িয়েছেন তার সঙ্গে সম্পৃক্ত হওয়া সমাজকর্মীরা, অধ্যাপকরা, শিক্ষকরা, শিল্পীরা, যারা সমাজকে, আমাদেরকে গাইডেন্স দেবে, তারা কেউ পাশে দাঁড়াননি, সব মুখে কুলু পেটেছেন। দেখুন, আমরা আজকে জেসিবি কে দোষ দিচ্ছি, আমরা শাহজাহানকে দোষ দিচ্ছি, আমরা জয়ন্ত সিংদের দোষ দিচ্ছি। দোষ দিয়ে লাভ কি আছে? এরা আজকে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, যে কারণে এদের দিকে আঙুল উঠছে, এরা তো বাংলার শাসক দলের সমর্থন পেয়ে, ইন্ধন পেয়ে, বাংলার শাসক দল এদের ইন্ধন যোগায়।
এটা একটা টক্সিক কম্বিনেশন হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এই জয়ন্ত শাহজাহানের মতন লোকেরা থাকবে, তৃণমূল কংগ্রেসের হায়ারার্কি থেকে নিচের লেভেল অবধি থাকবে, এবং পুলিশ প্রশাসন থাকবে। এই একটা ট্রায়ো বাংলার সমাজকে পায়ের তলায় পিষে মারার চেষ্টা করছে, বাংলার সংস্কৃতিকে পায়ের তলায় পিষে মারার চেষ্টা করছে। আমি নিজেও মনে করি মোলেস্টেশন, মব লিঞ্চিং, চাইল্ড মোলেস্টেশন এগুলো শুধু অপরাধ নয়, এগুলো একটা সামাজিক রোগ। সব কিছুতে হয়তো আমরা রাজনীতি না দেখলেও পারি, কিন্তু যখন উঠে আসে, নামগুলো যখন উঠে আসে, তখন বাংলার মানুষকে প্রশাসকের উচিত সামনে এসে বলা, যারা যারা জড়িত ছিল আমি ধিক্কার জানাই, তাদের কঠিনতম শাস্তি হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বাংলার প্রশাসক সেই বিষয়ে একটি কথাও বলেন না। উল্টে যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তাদেরকে আক্রমণ করে। আমি সংবাদ মাধ্যমের পাশে রয়েছি, এবং সকল যেসব গণসংগঠন এই ধরনের স্থিতিতে প্রতিবাদ করছে তাদের পাশে রয়েছি। ধন্যবাদ। অসহিষ্ণুতা মহামারী, সমাজের বিপদ ভারী। পরের বক্তা সিপিআইএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। অসহিষ্ণুতা শব্দটা এমন নয় যে হঠাৎ রাতারাতি এলো, নতুন এলো। অসহিষ্ণু শব্দের উৎপত্তি নিশ্চয়ই অনেক অনেক প্রাচীন, কিন্তু এটা তো ঠিক যে অর্থনীতির মধ্য দিয়ে আমরা চলছিলাম, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে সমাজের কল্যাণমূলক অর্থনীতি সেখান থেকে সরে এসে ধীরে ধীরে সবকিছু বেসরকারিকে দিয়ে দাও, সব সরকারের হাত থেকে বেসরকারি হাত, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, খাওয়া দাওয়া, বাজার, সব এই অবস্থায় যাওয়ার পর যেটা হলো, একের পর এক পুঁজি নিজের মতো করে আসতে শুরু করলো, এবং নিজের মতো করে পুঁজি মুনাফা ছাড়া আর অন্য কিছু বোঝে না। এই গোটা সমাজ থেকে সে নিংড়ে নিয়ে মুনাফা নিয়ে চলে যেতে চায়, সরকার হাত গুটিয়ে বসে রইল। এটা করতে করতে যেমন একদিকে লুটে খাও আর অন্যদিকে খেটে খাও, একদিকে খুঁটে বা লুটে খাও আর অন্যদিকে খেটে খাও, এই দুভাগে সমাজ বিভক্ত হতে শুরু করলো 90 দশকের পর থেকে। আর এটা করতে করতেই আজকে এত সুন্দর আজকে দিন এলো যে 1% লোকের হাতে 47 ভাগ সম্পদের মালিক হলো তারা, আর দেশের বাকি লোক তারা হাহাকারে ডুবে দিতে থাকলো, তাদের মধ্যে না পাওয়ার যন্ত্রণা প্রতিদিন একটু 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 করে বাড়তে লাগলো। এই অসহিষ্ণুতার পিছনে কি এগুলোর কোনো কাজ করে না? এগুলো কি হাতছানি নয় যে ভোটের আগে আপনাকে একটা থালা নিয়ে মুখ্যমন্ত্রীকে মিছিল করতে দেখা যাবে যে দাম বাড়লে খাবো কি, আর আজকে যখন 150 টাকায় বাঙালি বেগুন খায় তখন পুলিশ প্রশাসনকে টিভি মিডিয়ার সামনে ডেকে দুবার ধমকে দিলে দাম কমে না। এগুলো হতাশা, সাংঘাতিক হতাশ। এই জন্য আমরা মানুষরা আরো হতাশ, পশ্চিমবাংলা সহ দেশের। যে আপনি উল্টো দিকে ভাবুন, একটা রাজ্যে না হয় জাল শিক্ষক তৈরি হলো, তার সঙ্গে কম্পিটিটিভ কমিউনালিজম শুনেছি, কম্পিটিশন করে জাল ডাক্তার তৈরি করছে। হতাশা নয়? ভালো ভালো ছেলে মেয়েদের কেউ 1000 দিন, কেউ 1500 দিন বসে আছে, আর নিটে যারা পরীক্ষা দিল তারা সুপ্রিম কোর্টের দরজায় দাঁড়িয়ে আছে। হতাশা নয়? হতাশা কি নয় যে সারা দিন টেলিভিশনের পর্দায় আপনি একজন দেখাবেন রাম মন্দির করেছি, অন্যজন দেখাবেন জগন্নাথ মন্দির করেছি, একজন বলবেন যে দেখো আমি তোমাদের জন্য কি কি করলাম, আরেকজন বলবেন আমি তোমাদের জন্য কি কি করলাম, তার বদলে রাম আর জগন্নাথের মন্দির। একজন বলবেন শ্রাবণ মাসে মাছ খেও না, আরেকজন বলবেন ফ্রিজ খুলে দেখো তাতে কি মাংস আছে। হতাশা নয়? সারা দিন টিভি মিডিয়ার মধ্যে, আর অবশেষে তো পড়েই আছে সুজাতা অথবা সৌমিত্র, শোভন অথবা বৈশাখী। এই দেখতে দেখতে আরো হতাশ লাগছে যখন আমরা দেখছি যে দুটো সরকারই একটা ব্যাপারে একমত। আপনার যদি গ্যাস হয় গেরস্তের, আপনি প্যান 40 কিনতে যাবেন, একটা প্যান 40 দাম 10 টাকা গ্যাসের ওষুধ, আর আপনার বাড়িতে ইলেকট্রিসিটি বিল আসবে যখন, তখন 7.5 টাকা পার ইউনিটের। কি করে হলো না? টিএমসি তার ইলেকট্রাল বন্ডে গিয়ে 414 কোটি টাকা নিয়ে রাখলো, আর 6000 কোটি টাকা বিজেপি কামিয়ে নিয়ে গ্যাসের ওষুধের দাম আর সব ওষুধের দাম বাড়তে থাকলো। সমাজের প্রভাব পড়ে যখন তারা দেখে যে আগে ছবি তৈরি হতো থানা থেকে আসছি, এখন ছবি তৈরি হয় ক্লাব থেকে আসছি, ক্লাবে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। সমাজের প্রভাব পড়ে যে যখন নেতারা জেসিবি, জেএস, শাহজাহানের এই গুলোকে নিয়ে চর্চা করতে করতে জের পর, আগে বামফ্রন্ট আমলে জের সঙ্গে লেখা ছিল জে ফর জেল, আর এখন জে ফর জায়ান্ট। ধন্যবাদ। সমাজের প্রভাব পড়ে বলেই সমাজে এই অস্থিরতা। ধন্যবাদ। চন্দন চট্টোপাধ্যায় তার বক্তব্য যেমন দুটো সরকারকেই দায়ী করলেন, একই সঙ্গে আর্থিক পরিস্থিতিকে দায়ী করছেন চন্দন। আসবো পরের বক্তা বাসবী চক্রবর্তী। যে বিষয়ে আজকে বলার জন্য আমন্ত্রণ পেয়েছি
সেটি অত্যন্তই প্রাসঙ্গিক বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। কবি জীবনানন্দ দাশের পংক্তি উদ্ধৃত করে বলতে ইচ্ছে করছে, অদ্ভুত আঁধার আজ এসেছে পৃথিবীতে। তো সত্যি নানান দিক থেকেই আমার পূর্ববর্তী বক্তারা যেগুলো বললেন তাদের বক্তব্যের মধ্যে থেকেই অনেক নেতিবাচক বিষয় বেরিয়ে এলো, সেটা নিয়ে তর্ক বিতর্ক উঠতে পারে, কিন্তু একটা অদ্ভুত যে হতাশা, কিছু না পাওয়ার যন্ত্রণা যে চারদিক থেকে তরুণ সমাজকে গ্রাস করছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার হিসেবে 14টা এই পর্যন্ত, জুন মাসের মাঝামাঝি থেকে এই পর্যন্ত প্রায় 14টা গণপিটুনির ঘটনা ঘটেছে। এবং গণপিটুনির ঘটনাটা কিন্তু নতুন কিছু নয়, আমরা অনেক দিন থেকে দেখছি ভারতবর্ষের নানান জায়গায়, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নানান জায়গায় কিন্তু এ ধরনের ঘটনা, কখনো ধর্মের নিরিখে, কখনো পরকীয়া প্রেম নিয়ে, নানান ইস্যুগুলো আলাদা আলাদা কিন্তু ঘটে চলেছে। কিন্তু যে যখন আমাদের নাড়া দেয় কোন ব্যাপারটা, কোন বিষয়টা আমাদের মনকে নাড়া দেয়, আমাদের মস্তিষ্ককে আলোড়িত করে, যখন দেখি যে আমাদেরই প্রিয় কলকাতা শহরে সহনাগরিক তারা হচ্ছেন এরকম চোর সন্দেহে কি ছেলে ধরা সন্দেহে তারা এরকম প্রহার সহ্য করছেন এবং এই গণপিটুনির শিকার হচ্ছেন। কেউ একটা মোবাইল চুরি করেছে, এই সন্দেহে কি তাকে পিটিয়ে মেরে ফেলা যায়? দেশে যখন আইন থাকে, সেই আইনকে কি নিজের মতো করে তুলে নেওয়া যায়? আর একজন মানুষ, সে যে সামাজিক শ্রেণীভুক্ত বা অর্থনৈতিক শ্রেণীভুক্ত হন না কেন, প্রত্যেকেরই তো, যদি আমরা মানবাধিকারের কথা বলি বা আমরা ভারতীয় সংবিধানের কথা বলি, তাহলে একটা নিজের মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার, ন্যূনতম অধিকার তো সকলের আছে। তাহলে সেই অধিকার থেকে তাকে কেন বঞ্চিত করা হবে? এবং কিছু মানুষ এরকম একটা গণহিস্টিরিয়া যাকে বলে, তার বশবর্তী হয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে তাকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। এবং এর একটা নিষ্ঠুরতার একটা চরম প্রকাশ যেটা আমরা বলি, সেটা আমরা দেখতে পাচ্ছি পরপর ঘটনায়, যেটা চোপড়া থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায়, পান্ডুয়া, হুগলির, ঝাড়গ্রাম, কুচবিহার, এইভাবে ঘটে যাচ্ছে আর কি। তো এই লিঞ্চিং নিয়ে কিন্তু আমার যতদূর মনে পড়ে, সুপ্রিম কোর্ট 2018 সালে একটি বিশেষ মামলায় এটাকে লিঞ্চিং সম্পর্কে বলা হয়েছিল যে মোস্ট হরিন্ডিয়াস অ্যাক্ট অফ মবোক্রেসি, অর্থাৎ জনগণ যখন একটা, ওই যেটা গণহিস্ট্রিয়ার কথা বললাম, অর্থাৎ যখন তারা একটা অগ্রপশ্চাৎ চিন্তা করছে না, কোনো রকম র্যাশনালিটি নেই, কেন হচ্ছে, এটা করা উচিত কি উচিত না, এই বোধের মধ্যে পা না দিয়ে যখন তারা দেখছে একটা মানুষকে মারছে 2-4 জন, তখন সেখানে তারা একটা ঢুকে গেল সেই তার মারতে আর কি, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, উল্লাস করছে, একটা পৈশাচিক উল্লাস, সব মিলিয়ে যেই সিনারিওটা উঠে আসে সেটা কখনোই মানবিক নয়, একটা চরম অমানবিক এবং অসম্ভব নিষ্ঠুর, যেটা আমাদের মনকে, আগেই বললাম, ভীষণভাবেই দুঃখিত করে, আমাদের লজ্জিত করে, আমাদের মানুষ হিসেবে নিজেকে ভাবতে এই সমাজের আমাদের সত্যি সত্যি আমার লজ্জা করে। একজন সমাজবিজ্ঞানী হিসেবে আমি খুঁজে পাই না যে এর উত্তর কি। সত্যি তাই। আসলে রাজনীতির লোকেরা রাজনীতির কথা বলবেন, কিন্তু এর বাইরেও আমি জয়ন্ত, জেসিবি এদের কথা ছাড়াও আজকেও অনেক ঘটনা ঘটেছে, অনেকগুলো ঘটনা। ছেলে ধরা গুজবে ভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, অদ্ভুত ব্যাপার। এই শতাব্দীতে দাঁড়িয়ে 2000 রয়েছে, আমরা একটা জেট যুগে পৌঁছে গেছি, সেখানে ছেলে ধরা গুজবে এভাবে মানা যায় না। শুধুমাত্র রাজনৈতিক নয়, মানুষের কোথাও একটা মানে মানসিক পরিবর্তনও ঘটছে। পরের বক্তা হিরণময় সাহা, বিশেষজ্ঞ অপরাধ মনস্তত্ত্ব। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি রাজনৈতিক কচকাচানির মধ্যে যাব না। রাজনীতি দিয়ে একটা বিজ্ঞানকে বা অবিজ্ঞানকে আমি বেঁধে রাখতে চাইছি না। মব লিঞ্চিং বা এই যে গণপিটুনি, এটা অনেক দিন ধরে চলছে। যেমন ভারতবর্ষের কথা ধরুন, এই বেশ কিছুদিন আগে থেকেই একটা কথা খুব প্রচলিত ছিল যে গরুরা অনেক বেশি প্রোটেক্টেড দ্যান ওমেন। তার মানে এই যে সারা ভারতবর্ষব্যাপী স্বঘোষিত গোরক্ষক যারা ছিলেন, তারা দারুণভাবে গরু রক্ষা করতে গিয়ে অনেক মানুষকে হত্যা করেছেন।
কাদের করেছেন আমি ব্যক্তিগতভাবে ওসব বলতে চাইছি না, তারা করেছেন। তেমনি আজকে দেখুন, এই যে হোস্টেলে একটা ফোন চুরি হলো, সেই ফোন চুরি করলো সেটা কনফার্ম হলো কি না হলো, মুশকিলটা হলো একজনকে ডিসিশন নিল যে ও ফোন চুরি করেছে, তাকে 10 জন সাপোর্ট করলো, যারা তার ধারে কাছে ছিল না, যারা জানে না, তারা শুধু তাকে বিশ্বাস করলো যে ওই ফোন চুরি করেছে। ওকে মারা শুরু হলো এবং মারার পর্যায়টা এমন পর্যায়ে গেল সে তার মৃত্যু হলো। এই মৃত্যু হওয়ার জায়গাটাতে আমরা একটা জায়গায় আসছি যে মব লিঞ্চিং এ মানুষের মধ্যে একটা, সারা পৃথিবীব্যাপী মানুষের মধ্যে একটা হিংসা ভিতরে রয়েছে। এই হিংসাটা এমন নয় যে অমুক রাজনীতি করে এটা বেশি বেড়ে গেল, অমুক পেলাম না, অভাব রয়েছে, চাকরি নেই, খাবার অন্ন সংস্থান নেই। ভারতবর্ষে অন্তত তার ছেলে মেয়েদের দুবেলা পেট ভরে খেতে দিতে পারে না, এর চেয়ে তো বড় অভাব তো কিছু নেই। তাহলে তো সারা জায়গাতে মব লিঞ্চিং বা হত্যা সব হই চলতো, কিন্তু তা তো হচ্ছে না। তার কারণটা হচ্ছে যে দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই গোরক্ষকদের গরু বাঁচাতে গিয়ে মব লিঞ্চিং, আরেকটা হচ্ছে গিয়ে চাইল্ড লিফটার হিসেবে আইডেন্টিফাই করে। কারণ সারা পৃথিবীতেই কিছু ভাবঘুরে রয়েছে যারা ঘুরে বেড়ায়, যারা রাস্তাঘাটে বাচ্চাদের কাছে বলে একটা লজেন্স দিবি, একটু খেতে দিবি, যেই দেখলো অমনি। এবং এই গুজবটা বিশ্বাসের কোনো জায়গা রাখে না। আমি একটা ছোট্ট ঘটনা বলি। এক জায়গায় একজন লোককে মারা হচ্ছে, সকলে মারছে, একজন ভদ্রলোক সেখান দিয়ে যাচ্ছিলেন, তিনি ভাবলেন যে মারা হচ্ছে, কেন মারা হচ্ছে উনি জানেন না, উনি হাঁটুর দুফাকে যেটা রেখে নিজে দুটো খুশি মেরে চলে গেলেন। দিস ইজ দ্য সাইকোলজি অফ দ্য মব লিঞ্চিং। ইট ইজ নট যে এ অমুক করেছে, ও অমুক করেছে, ও শাসন করেছে, তা নয়। আরেকটা জিনিস যেটা বলছি, যেটা খুব ইম্পর্টেন্ট, এই যে 2-3 মিলে পেটাচ্ছে লাঠি দিয়ে, এগুলো তারা বাহুবলী, তারা আইনের তোয়াক্কা করে না, তারা জানে আমাদের সঙ্গে আইন প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারবে না, এই বলিয়ান হয়ে তারা এগুলো করছে। এইখানে কিন্তু এটার সাথে মব লিঞ্চিং একটা ডিফারেন্স রয়েছে। আদার যে 40 জন রয়েছে, দেয়ার ভিজিটে, তারা দেখছে, মজা দেখছে কার পরকীয়া, কার সাথে কে কি করলো তা নিয়ে একজনকে পেটানো হচ্ছে, দেখে মজা পাচ্ছে, এটা কোনো কথা হলো? এবং তার কারণ কি, সে জানে ভালো করে আমার বিরুদ্ধে কোনো আইনি শাসন, কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এবং এই কারণের জন্য এই চারিদিকে যে আপনারা দেখছেন অসংখ্য ঘটনা ঘটছে, তার জন্য দায়ী কিন্তু প্রশাসনিক ব্যর্থতা। কিছুটা ব্যর্থতা কেন বলবো, কারণ একজন লোক অন্যায় করে যাবে, তার কোনো প্রতিকার আমরা করব না বা তার কোনো এগেনস্টে ব্যবস্থা নেব না, এটা কিন্তু কখনোই কাম্য নয়। একটা খুব ভালো আলোকপাত করেছেন একটা জিনিসে, যে সত্যি একদিকে রাজনীতির বিষয়টা হচ্ছে দাদাগিরি বা মাসল পাওয়ার, সেটা তো অবশ্যই আছে, তার সঙ্গে উনি যেটা বললেন না, যে যাচ্ছেন রাস্তা দিয়ে দেখছেন একটা কোথাও মারছে, উনিও দুখাত দিয়ে চলে গেলেন, এটার প্রবণতাও কিন্তু বাড়ছে। আসলে ভারত কেন, গণপিটুনির ইতিহাস আমেরিকা থেকে ইউরোপ সর্বত্রই রয়েছে। আমেরিকার গৃহযুদ্ধের সময় তখন শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রায়শই এরকম ঘটনা ঘটতো। একই সঙ্গে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এরকম ঘটনা বহু ঘটেছে।